আমন্ত্রণ রাতে বাংলাদেশের শুরুতেই জানাবো শিরোনাম। মাটিতে মিশিয়ে দেয়া হচ্ছে ধানমন্ডি ৩২ নম্বর। ফ্যাসিবাদ নিশ্চিহ্ন করার হুঙ্কার বিক্ষুব্ধদের। শেখ পরিবারের নামে স্থাপনা ও মাইল ফলক উচ্ছেদ। গত ১৬ বছরের মানুষের জমানো ক্ষোভ বিক্ষোভ আজকে মানুষ তাদের এই যে ভাঙচুরের মাধ্যমে তাদের ক্ষোভগুলো প্রকাশ করতেছে। এটা হচ্ছে অতীত এবং সামনে যারা আগুয়ান তাদের জন্য লাল সংকেত। ভাঙচুরের ঘটনা অনভিপ্রেত অনাকাঙ্ক্ষিত, প্রধান উপদেষ্টা কার্যালয়ের বিবৃতি। শেখ হাসিনার উস্কানি বন্ধ করতে সতর্ক করা হলো দিল্লিকে। ভারতকে আমরা লিখিতভাবে অনুরোধ করেছি যে শেখ হাসিনাকে রেস্ট্রেইন করার জন্য, যাতে করে তিনি এ ধরনের বক্তব্য বিবৃতি না দেন যেটা বাংলাদেশের বিপক্ষে যাচ্ছে। গণতন্ত্রের যাত্রাপথে বড় বাধা হতে পারে ৩২ নম্বরের বিশৃঙ্খলা মন্তব্য মেজর হাফিজের। ভারতের হাত আছে কিনা খতিয়ে দেখার আহ্বান। শেখ হাসিনার বিচার দাবিতে দিনভর শাহবাগ মোড় অবরোধ। সার্জিজের আশ্বাসে সন্ধ্যায় কর্মসূচি প্রত্যাহার। বাংলাদেশে আমার এই হাজার হাজার ভাইকে শহীদ করেছে, রক্তাক্ত করেছে, খুন করেছে। যদি এই খুনি হাসিনা এবং তাদের দোষরদের বিচার করতে না পারা যায়, তবে সেটি হবে এই সরকারের সবচেয়ে বড় সীমাবদ্ধতা। ঢাকা চট্টগ্রাম বিভাগে প্রাথমিকের ৬,৫০০-এর বেশি নিয়োগ বাতিল। রায়ের পক্ষে বিপক্ষে হাইকোর্টে হট্টগোল। এছাড়াও রাতের বাংলাদেশে থাকছে বিপিএল এর গ্র্যান্ড ফিনালে কাল। ফাইনালে চিটাগং কিংসের বিপক্ষে লড়বে তামিমের ফরচুন বরিশাল। এতক্ষণ শিরোনাম দেখছিলেন, আপনাদের সঙ্গে আছি আমি দেবাশিস রঞ্জন সরকার। ধানমন্ডি ৩২ নম্বরের বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের বাড়ি এখন ধ্বংসস্তূপ। শেখ হাসিনাকে স্বৈরাচার আখ্যা দিয়ে তার আর কোনো চিহ্ন রাখতে চায় না বিক্ষুব্ধ ছাত্র জনতা। ভবনের এক একটি অংশ ভাঙা হচ্ছে আর উল্লাসে ফেটে পড়ছেন উপস্থিত মানুষরা। বলছেন এসব আওয়ামী লীগের অপকর্মের প্রতিফলন। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান স্মৃতি জাদুঘর যেন কঙ্কাল, দেখে মনে হয় এক যুদ্ধ বিধ্বস্ত স্মারক। আওয়ামী লীগের গবেষণা সেল সিআরআই এর ভবনে এই ৪০ ফুটের লোহার অবকাঠামো খুলছে ছিন্নমূল মানুষেরা। ৫ ঘন্টায় ঝুঁকিপূর্ণ অবকাঠামোটি খোলেন ৪ জনে। বাজারে বিক্রি করা যাবে এমন কিছুই আর অবশিষ্ট রাখছে না তারা। যা ছিল তাই ঘাড়ে তুলে নিচ্ছেন। বাদ যায়নি আঙ্গিনার নারিকেল গাছের নারিকেলও। বাংলাদেশে পরবর্তীতে যেই ক্ষমতায় আসুক না কেন, হুইচ এভার পার্টি যেই আসেন, আপনারা হয়তো এইটা দেখে আপনারা মনে রাখবেন, এই দেশে স্বৈরাচারী বা খুন গুম আয়না ঘর করে কেউ রক্ষা পাবে না। শেষ পর্যন্ত তাদের পরিণতি এরকমই হবে। আমরা চাই বাংলাদেশ থেকে এইসব দূষণরা একদম চিরতরে স্বাধীন হয়ে যাক। আলেমুলামাদের যে নির্যাতন করছে, এই আলেমুলামাদের চোখের পানির বিনিময় এইগুলো হইতেছে। মূল ভবনে তখনও থেমে থেমে হুইল এক্সক্যাভেটর দিয়ে চলছে ভাঙ্গার কাজ। আশেপাশে মানুষের ঢল। আওয়ামী লীগ শাসনামলে খুন গুম ও অত্যাচারের প্রতিবাদে ক্ষোভের উদ্গীরণ। বাড়ি ভাঙাটা ঠিকই আছে, কারণ অত্যাচার জুলুম মানুষকে এই ১৭ বছর অনেক নির্যাতন করেছে, সাধারণ মানুষ অনেক হয়রানি হয়েছে। বাংলাদেশের জমিনে কোনো শয়তান যেন আর জন্মগ্রহণ করতে না পারে, কোনো ফ্যাসিজম যেন আর চাড়া দিয়ে উঠতে না পারে। ভবিষ্যতে আমাদের জন্য শিক্ষা নিতে হবে সততার সাথে এবং আগে যেতে হবে। এটা আমাদের সবার দেশবাসীদের প্রতি আমাদের অনুপ্রেরণা। মূল ভবন সহ সব ভবনেই বারবার আগুন দেয়া হয়, কিন্তু আসবাবহীন কক্ষের আগুনের বিস্তৃতি ঘটেনি। শিক্ষার্থী জনতার দাবি, আওয়ামী লীগের শেষ চিহ্নটুকু ধুলোয় মিশিয়ে দেবার আগ পর্যন্ত ধানমন্ডি ৩২ ছাড়বেন না তারা। এ সময় স্লোগানে স্লোগানে সবাইকে ঈদ মোবারক জানান বিক্ষুব্ধ শিক্ষার্থী জনতা। আল আমিন হক অহন, যমুনা নিউজ, ঢাকা। ধানমন্ডি ৩২ নম্বরের বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের বাড়ি এখন ধ্বংসস্তূপ। ধানমন্ডির ৩২ নম্বরে আছেন সহকর্মী তাজনুর ইসলাম। যাচ্ছি তার কাছে। তাজনুর, সার্বিক পরিস্থিতি কেমন দেখছেন? না দেখুন, আপনি শব্দ শুনলে বুঝতে পারবেন দেবাশিস যে চারপাশে যেই ভাঙচুরের যে শব্দ,
হাতুড়ি দিয়ে বিভিন্ন ফ্লোরে আঘাত করা হচ্ছে, ইটে আঘাত করা হচ্ছে, সেই শব্দ শুনলেই আপনি মূলত বুঝতে পারবেন। ঠিক এই পেছনে যদিও উৎসুক জনতা প্রচুর এবং সেই জনতার ভিড় গতকাল রাত থেকেই রয়েছে। সামনে যে ভবনটি রয়েছে 1 তলা 2 তলা 3 তলা, সেখানে ছাদে আগুন জ্বলছে, সেই আগুনের ধোঁয়া দেখতে পাচ্ছি, লেলিহান শিখা দেখতে পাচ্ছি। আর 2য় তলায় এবং 3য় তলায় অনেকেই দেখছি যে তারা কেউ ভাঙছেন, কেউ দাঁড়িয়ে দেখছেন, আবার কাউকে দেখছি যে এখানকার বিভিন্ন রকমের সরঞ্জাম, বিশেষ করে যেই ধাতব যে পদার্থগুলো রয়েছে, লোহাসহ অন্যান্য যে সামগ্রী, সেগুলো ভেঙে সাধারণত যেটি হয় যে তারা এখান থেকে সরিয়ে নিচ্ছেন। আমি একটু আগে দেখছিলাম যে এই প্রাঙ্গণে একটি পরিত্যক্ত গাড়ি পড়েছিল, সেটিও অনেকেই যন্ত্রাংশগুলো আসলে খুলে যার মতো করে নিয়ে যাচ্ছেন। সব মিলিয়ে একটা পুরো রকমের ধ্বংসস্তূপ। এবং যারা এখানে এই ভাঙচুর করছেন, ছাত্র জনতা বা এইখানে যারা উৎসুক জনতা যারা রয়েছেন, তাদের সঙ্গে কথা বলছিলাম যে কতক্ষণ তারা চালাবেন এই ভাঙচুর কার্যক্রম বা কতক্ষণ এই কাজটি চলবে। যেটি তারা বলছেন যে পুরোপুরিভাবে নিশ্চিহ্ন না হওয়া পর্যন্ত, অর্থাৎ এই বাড়ি এবং পাশের যে ভবনগুলো রয়েছে সেগুলো পুরোপুরিভাবে মাটিতে না মিশিয়ে দেওয়া পর্যন্ত, মানে কথাগুলো এমন বলা হচ্ছে যে পুরোপুরিভাবে নিশ্চিহ্ন করে ফেলার মতো যে ব্যাপারটি, যেটি বিষয় যে গতকাল রাত থেকেই মূলত এই প্রতিক্রিয়া মূলত শুরু হয়েছে। এবং সেটি শুরু হয়েছিল সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার যেই ভাষণ, সেই ভাষণের পরে ধানমন্ডি 32-এ বুলডোজার মিছিল নিয়ে আসার পরেই কিন্তু এই ঘটনার সূত্রপাত কিন্তু শুরু হয়েছিল, যেটি এখন অবধি চলমান রয়েছে। দেবাশিস, ধন্যবাদ তাজনুর যুক্ত হবার জন্য। দেশের বিভিন্ন স্থানে অব্যাহত ছাত্র জনতার বুলডোজার কর্মসূচি। আওয়ামী লীগের স্মৃতি বিজড়িত নারায়ণগঞ্জ শহরের বায়তুল আমান ভবনটি বুলডোজার দিয়ে ভেঙে গুঁড়িয়ে দিয়েছে বিক্ষুব্ধ ছাত্র জনতা। পরে ভবনটির ভেতরে একটি অংশে আগুনও ধরিয়ে দেওয়া হয়। এর আগে দুপুরে জেলা আদালত, জেলা প্রশাসক ও জেলা পুলিশ সুপারের কার্যালয়ের সামনে থাকা শেখ মুজিবুর রহমানের বেশ কয়েকটি মুরাল ও ভাস্কর্য ভাঙচুর করেন বিএনপিপন্থী আইনজীবীরা। মানিকগঞ্জে ছাত্র জনতার ব্যানারে বঙ্গবন্ধু চত্বর ভাঙচুর করে অগ্নিসংযোগ করা হয়েছে। পূর্ব ঘোষিত কর্মসূচি অনুযায়ী সন্ধ্যা 7টার দিকে এই কর্মসূচিতে যোগ দেয় শত শত ছাত্র। এ সময় আওয়ামী লীগ ও শেখ হাসিনা বিরোধী বিভিন্ন স্লোগান দেওয়া হয়। জামালপুরে আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মির্জা আজমের বাড়ি ভাঙচুর করে অগ্নিসংযোগ করেছে বিক্ষুব্ধ ছাত্র জনতা। সন্ধ্যায় শহরের বকুলতলা এলাকার 2 তলায় বাড়িতে ভেঁকু দিয়ে ভাঙচুর ও অগ্নিসংযোগ করে বুলডোজার কর্মসূচি পালন করছে তারা। এছাড়া বিকেলে জামালপুরের নরুন্দি এলাকায় অভিনেত্রী মেহের আফরোজ শাওনের বাড়িও ভাঙচুর করে অগ্নিসংযোগ করা হয়। পাবনা ভাড়ারা ইউনিয়নের সাবেক চেয়ারম্যান আবু সাইদ খানের বাড়ি ভাঙচুর করেছেন ছাত্র জনতা। পূর্ব ঘোষণা অনুযায়ী বিকেল 4টার দিকে পাবনা শহরের আব্দুল হামিদ রোডের বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের স্মৃতি বিজড়িত শহীদ চত্বরে জড়ো হন শিক্ষার্থীরা। এ সময় তাদের সঙ্গে যোগ দেন সাধারণ মানুষও। বিকেলে ঝিনাইদহের শহরের শিল্পকলা একাডেমির সামনে স্থাপিত শেখ মুজিবুর রহমানের স্মারক ভাস্কর্যটি ভেঙে ফেলে বিক্ষুব্ধরা। এরপর দেয়া হয় আগুন। ছাত্ররা বলেন, ফ্যাসিস্টদের কোনো ভাস্কর্য দেশে থাকতে পারে না, যদি থাকে তাহলে নতুনভাবে প্রাপ্ত স্বাধীনতার সম্মান রক্ষা হয় না। যশোরে নির্মিত দেশের সর্ববৃহৎ বঙ্গবন্ধু স্মৃতি মুরাল এক্সকেভেটর দিয়ে ভেঙে ফেলেছে বিক্ষুব্ধ ছাত্র জনতা। এ সময় মুরাল স্থানে 24-এর গণ অভ্যুত্থানে নিহত যশোরের 2 শহীদের নামে স্মৃতি মুরাল নির্মাণের ঘোষণাও দেয়া হয়। কুড়িগ্রামে বৈষম্য বিরোধী আন্দোলনের নেতৃত্বে ছাত্র জনতার নেতৃত্বে শেখ মুজিবুর রহমানের মুরাল ভেঙে ফেলা হয়েছে। বিকেল থেকে কুড়িগ্রাম পৌরসভা, জেলা পরিষদের সামনে এবং শহরের প্রবেশ পথে শেখ মুজিবুর রহমানের বড় মুরাল সহ 3টি মুরাল ভেঙে ফেলা হয়। চাঁপাইনবাবগঞ্জে জেলা আওয়ামী লীগ কার্যালয়ে ভাঙচুর ও অগ্নিসংযোগ করেছে বৈষম্য বিরোধী আন্দোলনের ব্যানারে বিক্ষুব্ধ ছাত্র জনতা। এছাড়া রামপালে আওয়ামী লীগ অফিস ভাঙচুর করে আগুন ধরিয়ে দেওয়া হয়েছে। ব্রাহ্মণবাড়িয়া সরকারি কলেজের মুজিব মুরাল ভেঙে ফেলেছেন বৈষম্য বিরোধী আন্দোলনের শিক্ষার্থীরা। দুপুরে কলেজ ক্যাম্পাস থেকে মিছিল বের করেন শিক্ষার্থীরা। মিছিলটি প্রধান ক্যাম্পাস প্রদক্ষিণ করে দক্ষিণ ক্যাম্পাসে গিয়ে শেষ হয়। পরে সেখানে থাকা শেখ মুজিবুর রহমানের মুরাল ভাঙা হয়।
নারায়ণগঞ্জের চাষারায় শামীম ওসমানের দাদার বাড়ি বাইতুল আমানে ভাঙচুর চালাচ্ছে ছাত্র জনতা। এ বিষয়ে আরও জানাতে যুক্ত হচ্ছেন সহকর্মী আমির হোসেন স্মিথ। ঘটনাস্থলের সবশেষ পরিস্থিতি জানাবেন। এখনো কিন্তু নারায়ণগঞ্জের চাষারায় অবস্থিত যে বাইতুল আমান ভবন সেটি কিন্তু ভাঙচুর চলছে, অর্থাৎ বেকু দিয়ে কিন্তু এটি এখনো ভাঙা হচ্ছে। আমি যদি আপনাকে একটু দেখাতে চাই যে এই ঢাকা নারায়ণগঞ্জের লিং রোড, এই লিং রোডের পাশেই যে অবস্থিত বাইতুল আমান, যেটি আওয়ামী লীগের জন্মের স্মৃতির সাথে বিজড়িত রয়েছে বলে দাবি করা হয়, সেই ভবনটিকে কিন্তু আজকে গুড়িয়ে দেওয়া হচ্ছে। এবং আজকে সকালে যখন বঙ্গবন্ধুর যে মুরাল, অর্থাৎ শেখ মুজিবুর রহমানের মুরাল জেলা প্রশাসন পুলিশ সুপারের কার্যালয়ে এবং আদালত চত্বরে যে সমস্ত মুরালগুলো ছিল সেগুলো কিন্তু বিএনপিপন্থী আইনজীবীরা প্রথমে ভেঙে গুড়িয়ে দেয় এবং সেখানেই কিন্তু তারা ঘোষণা দিয়েছিল যে নারায়ণগঞ্জে চিহ্ন রয়েছে সেগুলো তারা ঘুরিয়ে দিবেন। তারই ধারাবাহিকতায় কিন্তু এখন এই যে বাইতুল আমান তারা ঘুরিয়ে দিচ্ছেন। ইতিমধ্যেই কিন্তু বাইতুল আমানের 2 ভাগের 3 ভাগ কিন্তু ঘুরিয়ে দেওয়া হয়েছে এবং বেকু দিয়ে কিন্তু সেটি ঘুরিয়ে দেওয়া হচ্ছে। কিছুক্ষণ আগে সন্ধ্যা 7টার দিকে একটি মিছিল নিয়ে এসেছিল বিক্ষুব্ধ ছাত্র জনতার, পাশাপাশি বিএনপির একাংশের নেতা কর্মীরা এসেছিলেন। তারা একসাথে কিন্তু এখানে হামলা ভাঙচুর চালিয়েছেন এবং এখন সেই ভাঙচুর কিন্তু চলছে। অর্থাৎ তারা বলছেন যে যতক্ষণ পর্যন্ত না পরে এই স্বৈরাচারের দোসরদের যে সমস্ত স্মৃতি এখানে বিজড়িত থাকবে সেগুলো শেষ না করা হবে, তখন পর্যন্ত ভাঙচুর চলছে। তারা বলছেন যে শেষ না হওয়া বাসায় যদি ভাঙচুর পরিস্থিতি একেবারে বিলীন করে দেবেন এমনটাই কিন্তু তারা আমাদেরকে জানিয়েছেন এবং সেই আলোকে কিন্তু এখন পর্যন্ত ভাঙচুর আমরা করতে পারছি এবং সেই ভাঙচুর চলছে এবং কতক্ষণ নাগাদ চলে সেটি আমরা আপনাদের ঘন্টার খবরে আমরা জানিয়ে দিচ্ছি। ধন্যবাদ স্মিথ আমাদের সাথে যুক্ত হবার জন্য। এদিকে রাষ্ট্র নিয়ে ষড়যন্ত্রের অভিযোগে অভিনেত্রী মেহের আফরোজ শাওনকে আটক করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ ডিবি। সেখানে আছেন সহকর্মী রিয়াজ রায়হান। রিয়াজ, আটকের ডিবি থেকে কি তথ্য জানানো হয়েছে, সবশেষ আর কি তথ্য রয়েছে এ বিষয়ে? দেবাশিস, এখন পর্যন্ত আনুষ্ঠানিকভাবে ঢাকা মেট্রোপলিটন পুলিশের গণমাধ্যম শাখা যেটি রয়েছে সেখান থেকে গণমাধ্যমে পাঠানো যে এসএমএস সেখানে বলা হচ্ছে মেহের আফরোজ শাওনকে জিজ্ঞাসাবাদের জন্য ডিবি কার্যালয়ে আসা হয়েছে, নেওয়া হয়েছে। তাকে আটক করা হয়েছে বা তাকে গ্রেফতার করা হয়েছে, আনুষ্ঠানিকভাবে কিছু বলা হয়নি। তবে অনানুষ্ঠানিকভাবে কয়েকজন ডিবি কর্মকর্তার সাথে আমাদের কথা হচ্ছে, তারা যেটি বলছেন তাকে মূলত আটকই করা হয়েছে এবং গ্রেফতার দেখানো হতে পারে রাষ্ট্রবিরোধী কর্মকাণ্ডের অভিযোগে এবং সেখানে যে আইনটি রয়েছে সেই আইনে তাকে গ্রেফতার দেখিয়ে আগামীকাল হয়তো আদালতে পাঠানো হতে পারে। আর তার বিরুদ্ধে মূলত এখন পর্যন্ত স্পষ্ট কোনো অভিযোগের বিষয়ে আমাদের কাছে খবর নেই। তবে যেটি জানা গেছে সেটি হচ্ছে গেল কয়েকদিন ধরে তিনি রাষ্ট্র এবং সরকারের বিরুদ্ধে ইঙ্গিতপূর্ণ বেশ কিছু ফেসবুক স্ট্যাটাস সহ বেশ কিছু সামাজিক যোগাযোগ মাধ্যমে কর্মকাণ্ড পরিচালনা করেছেন, যেটিতে মনে হতে পারে যে হয়তো সেখানকার কোনো একটি বিষয় নিয়ে রাষ্ট্রবিরোধী তার তৎপরতার অভিযোগ তার বিরুদ্ধে আনা হতে পারে। এছাড়াও আরেকটি বিষয়ে গেল কয়েকদিন ধরে সামাজিক যোগাযোগ মাধ্যমে ঘুরছে, সেটি যদিও এখন পর্যন্ত স্পষ্ট বা সে বিষয়ে কোনো ধরনের আনুষ্ঠানিক বক্তব্য পাওয়া যায়নি, সেটি হচ্ছে ভারতে বসে একটি আওয়ামী লীগের একটি সভা অনুষ্ঠিত হয়েছে বলে সামাজিক যোগাযোগ মাধ্যমে খবর বেরিয়েছে। সেখানে শাওনের একটি ভূমিকা থাকতে পারে মেহের আফরোজ শাওনের। সুতরাং সব কিছু মিলিয়ে এখন পর্যন্ত তাকে যেহেতু নির্দিষ্ট কোনো মামলায় গ্রেফতার দেখানো হয়নি, আপাতত আটকই বলা চলে। ডিবি কার্যালয়ে তাকে রাখা হয়েছে, আগামীকাল সকাল নাগাদ হয়তো বিষয়টি আরও স্পষ্ট হতে পারে। ধন্যবাদ রিয়াজ যুক্ত হবার জন্য। ধানমন্ডি 32 নম্বরে ভাঙচুরের ঘটনাকে অনভিপ্রেত ও অনাকাঙ্ক্ষিত বলে মনে করে প্রধান উপদেষ্টার কার্যালয়ে। দিল্লিতে বসে শেখ হাসিনার উস্কানিমূলক বক্তব্যের কারণেই জনগণের এই ক্ষোভ বলেও জানিয়েছেন নীতি নির্ধারকরা। এই ধরনের বক্তব্যের নিন্দা ও প্রতিবাদ জানাতে ভারতের ভারপ্রাপ্ত হাই কমিশনারকে তলব করে কূটনৈতিক পত্র হস্তান্তর করেছে পররাষ্ট্র মন্ত্রণালয়। বুধবার রাত 9টায় ফেসবুকে শেখ হাসিনার বক্তব্যের প্রতিবাদে ধানমন্ডি 32 নম্বর বাড়িতে আগুন দেয় ও ভাঙচুর চালায় বিক্ষুব্ধ ছাত্র জনতা। রাত পেরিয়ে বৃহস্পতিবার দিনেও চলে এ কার্যক্রম। ছাত্র জনতার এই বুলডোজার কর্মসূচিকে অনাকাঙ্ক্ষিত বললেও এর দায় দিল্লিতে পলাতক শেখ হাসিনার বলে বিবৃতি দিয়েছে প্রধান উপদেষ্টার কার্যালয়।
এর আগেও ভারতে বসে শেখ হাসিনা যেন বাংলাদেশ বিরোধী বক্তব্য দিতে না পারেন সেজন্য দিল্লিকে আনুষ্ঠানিক অনুরোধ করেছিল ঢাকা। তারপরও তা বন্ধ না হওয়ায় বৃহস্পতিবার ভারতীয় দূতকে তলব করে প্রতিবাদ জানিয়েছে পররাষ্ট্র মন্ত্রণালয়। ভারতকে আমরা লিখিতভাবে অনুরোধ করেছি যে শেখ হাসিনাকে রেস্ট্রেইন করার জন্য, যাতে করে তিনি এই ধরনের বক্তব্য বিবৃতি না দেন যেটা বাংলাদেশের বিপক্ষে যাচ্ছে। আমরা এটা কোনো জবাব পাইনি। এখন আজকে আবার তার গত কয়েকদিনের কার্যকলাপের কারণে আমরা আরেকবার তাকে প্রোটেস্ট নোট দিয়েছি এবং হাইকমিশনার এই মুহূর্তে নেই, অ্যাক্টিং হাইকমিশনারকে ডেকে তার হাতে প্রোটেস্ট নোট দেওয়া হয়েছে এবং আমরা আবার অনুরোধ করেছি যেন তাকে রেস্ট্রেইন করা হয়। ধানমন্ডি ৩২ নম্বর সহ দেশের বিভিন্ন স্থানে হামলার ঘটনায় নতুন করে আন্তর্জাতিক সম্প্রদায়ের কাছে আলোচনায় বাংলাদেশ। এমন যেন আর না হয় সেদিকে সরকার নজর রাখবে বলেও জানান উপদেষ্টা। এটাকে আমরা ক্ষোভের বহিঃপ্রকাশ হিসেবেই দেখব, কিন্তু তারপরেও এরকম ঘটনার পুনরাবৃত্তি রোধ করার চেষ্টা করতে হবে। বলে যে তাকে কোনো প্ল্যাটফর্ম দিচ্ছে না, কিন্তু উনি তার ফোন ব্যবহার করে কিছু করছেন এবং যে প্ল্যাটফর্মগুলি ব্যবহার করছেন সেগুলি তো হলো আন্তর্জাতিক, আমেরিকা ভিত্তিক ইত্যাদি ইত্যাদি। এটাই হলো ভারতের অবস্থা। মূলত শেখ হাসিনার লাগামহীন বক্তব্যে জনমনে তৈরি হওয়া ক্ষোভ থেকেই এসব ঘটছে বলেও দাবি তৌহিদ হোসেনের। শেখ হাসিনা ভারতে থেকে যেসব বক্তৃতা বিবৃতি দিচ্ছেন সেটাকে ছাত্র জনতা ভালোভাবে নেয়নি এবং তিনি অবিরাম যেহেতু প্রভোগ করতে থেকেছেন, তারই ফলশ্রুতিতে এই ঘটনাটা ঘটছে বলে আমাদের বিশ্বাস। এবং যদি তিনি এই ধরনের ঘটনা থেকে বিরত থাকতেন তাহলে এরকম ঘটনা হয়তো ঘটতো না। শেখ হাসিনাকে ফেরত চেয়ে দিল্লিকে আনুষ্ঠানিক চিঠি দেওয়ার ১.৫ মাস পরও তার কোনো জবাব পায়নি ঢাকা। সেনাবাহিনীও কিন্তু সেখানে উপস্থিত হয়েছিল এবং তারা কন্টেইন করতে পেরেছে। মাহফুজ মিশু, যমুনা নিউজ, ঢাকা। গণতন্ত্রের যাত্রা পথে বাধা হয়ে দাঁড়াতে পারে ধানমন্ডি ৩২ নম্বরের বাড়ি ভাঙার মতো ঘটনা। এই মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য হাফিজ উদ্দিন আহমেদ। প্রেস ক্লাবের এক আলোচনায় তিনি বলেন, সরকারের অবস্থান ও পরিপূর্ণ তথ্য পেয়ে স্মৃতি বিজড়িত বাড়ি ভাঙার বিষয়ে দলীয় অবস্থান জানাবে বিএনপি। শেখ হাসিনা ভারতে বসে বিশৃঙ্খল পরিস্থিতি তৈরি করতে উস্কানি দিচ্ছেন, এই অভিযোগও তোলেন বিএনপির এই নেতা। জুলাই অভ্যুত্থানের ৬ মাসেই গুড়িয়ে দেওয়া হলো ধানমন্ডি ৩২ নম্বরের শেখ মুজিবুর রহমানের বাড়ি। এই ঘটনায় রাজনৈতিক অঙ্গনে হচ্ছে পক্ষে বিপক্ষে নানা আলোচনা। জাতীয় প্রেস ক্লাবে স্বাধীনতা ফোরামের আলোচনা সভায় বিএনপির স্থায়ী কমিটির সদস্য হাফিজ উদ্দিন আহমেদ বলেন, এ ধরনের বিশৃঙ্খলা গণতন্ত্রের যাত্রাপথে তৈরি করতে পারে বাধা। যে এগুলা গণতন্ত্রকে ধ্বংস করার জন্য হয়তো আগামী দিনে গণতন্ত্রের পথে বাধা হয়ে দাঁড়াতে পারে, এই জন্য কেউ কেউ হয়তো বিশৃঙ্খলা সৃষ্টি করার চেষ্টা করতে পারেন। গতকালকে যে ঘটনা ঘটেছে সেটি এখনো শেষ হয় নাই। এটি কারা করেছে এই তথ্য আমাদের কাছে নাই। এতে সরকারের কি ভূমিকা ছিল সেই তথ্য আমাদের কাছে নাই। সুতরাং আমরা আর অল্প কিছু সময় অপেক্ষা করব। আজকে দিনের মধ্যেই আশা করি সবকিছু পরিষ্কার হবে। বিশৃঙ্খলা তৈরির পেছনে ভারত হস্তক্ষেপ করছে কিনা তা খতিয়ে দেখার কথাও বলেন তিনি। জানান, ষড়যন্ত্র ঠেকাতে রাজনৈতিক দলগুলোর মধ্যে গড়ে তুলতে হবে ইস্পাত দৃঢ় ঐক্য। এর মধ্যে প্রতিবেশী রাষ্ট্রের কোনো হস্তক্ষেপ আছে কিনা সেটিও আমরা জানার চেষ্টা করব। পতিত স্বৈরাচার শেখ হাসিনা ভারতে বসে এই দেশকে আনস্টেবল সিচুয়েশনে নেওয়ার জন্যে, এই দেশকে ধ্বংস করতে যেটুকু তিনি বাকি রেখেছেন সেটি পূর্ণ করার জন্যে নূতনভাবে এই ফ্যাসিস্ট দলকে নিয়ে তিনি মাঠে নামতে চান। সুতরাং অবিলম্বে প্রয়োজন সকল দেশপ্রেমিক শক্তির ঐক্য। বিগত ১.৫ দশকে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের সন্ত্রাসী কর্মকাণ্ডের বিচারের দাবিতে বৃহস্পতিবার ঢাকা কলেজে মার্চ ফর জাস্টিস কর্মসূচি পালন করে ছাত্রদল। অধ্যক্ষের কাছে দিয়েছে স্মারকলিপিও। যে খুনি হাসিনা গতকাল যে বিবৃতি দিয়েছে, তিনি জাতির কাছে কোনো রকম ক্ষমা প্রদর্শন না করে বাংলাদেশের জনগণকে দোষারোপ করেছেন এবং বাংলাদেশের জনগণকে দেখিয়ে নেবেন এরকম তিনি হুমকি দিয়েছেন। তার বক্তব্য থেকে হয়তো ছাত্র জনতাই বিক্ষুব্ধ এই ঘটনা ঘটিয়েছে বলে আমাদের মনে হয়েছে। ঢাকা কলেজ ছাড়াও ছাত্রলীগের বিচারের দাবিতে ঢাকা বিশ্ববিদ্যালয় সহ দেশের অন্যান্য শিক্ষা প্রতিষ্ঠানেও মিছিল ও স্মারকলিপি দেয় ছাত্রদল। আরিফিন শাকিল, যমুনা নিউজ, ঢাকা। শেখ হাসিনার বিচারের দাবিতে দিনভর শাহবাগ মোড় অবরোধ করে বিক্ষোভ করেছেন জুলাই গণ অভ্যুত্থানে নিহত পরিবারের স্বজনরা। এ বিষয়ে রবিবার তাদের সঙ্গে বৈঠক করবেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। সন্ধ্যায়
সেখানে গিয়ে একাত্মতা প্রকাশ করেন জাতীয় নাগরিক কমিটির মুখ্য সংগঠক সার্জিস আলম। এরপর অবরোধ তুলে নেন শহীদ পরিবারের সদস্যরা। আমার বড় ছেলে ফতন ছেলে আমার করে খাওয়াই রুজি করে খাওয়াইতো দিত চাইতো, আজকে আমার করে কেউ দিব না, কেউ চাইব না। শাহবাগ মোড়ে বসে শহীদ পরিবারের স্বজনদের কান্না, এই আকুতি সন্তান হারানোর বেদনায়, এই ক্ষোভ স্বামী হত্যার বিচারের দাবিতে। আমাদের বুকটা খালি হয়ে রইল, হাহাকার আমরা করতেছি প্রতিনিয়ত, অথচ বিচারের জন্য এই ধন্যবাদ আছে, ওইখানে ধন্যবাদ আছে। উনি নাই আজকে 6 মাস, আমার ছেলে হেলিকপ্টারে সাউন্ড পেলেও আতঙ্কে থাকে। সকাল 11টার দিকে শাহবাগ মোড়ে অবস্থান নেন জুলাই আন্দোলনে শহীদ পরিবারের সদস্যরা। রাস্তায় বসে পড়লে সড়কে বন্ধ হয়ে যায় যান চলাচল। প্রধান উপদেষ্টার সাথে সাক্ষাৎ না করে সড়ক থেকে সরবেন না বলেও জানান তারা। আজকে উনি আমাদের সাথে দেখা করারই সময় পায় না, কেন? শহীদ ফ্যামিলির সাথে বসুন, আপনার প্রতিনিধি নিয়ে আপনি এখানে আসুন। দাবি জানান শেখ হাসিনা সহ তার দোসরদের বিচার করতে হবে। 6 মাসেও হত্যাকারীরা গ্রেফতার না হওয়ায় ক্ষোভ জানান তারা। খুনি হাসিনা সে আমার ছেলেকে গুলি করে মারছে, তার বিচার আমরা চাই। আমরা টাকা পয়সা চাই না, আমরা শুধু বিচার চাই। আমাদের ছেলে হত্যাকারীর এখনো কোনো বিচার শুরু হয় নাই, এখনো কোনো আসামি ঠিকমতো ধরা হয় নাই। এ সময় শহীদ পরিবারের সদস্যরা নানা রকম হয়রানির কথা তুলে ধরেন। বলেন, আসামি গ্রেফতার না হওয়ায় দেখা দিয়েছে নানান শঙ্কা। আওয়ামী লীগের যত নেতা কর্মীরা এরকম গুলি করে হত্যা করে মারছে, আমি এগো বিচার চাই। বাংলার মাটিতে হাসিনার আইনা বিচার করা হোক, আমরা এটা চাই। বিকেলে পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা আসেন আন্দোলনকারী শহীদ পরিবারের সদস্যদের কাছে। প্রধান উপদেষ্টা আগামী রোববার তাদের সাথে বৈঠকে বসবেন জানিয়ে সড়ক অবরোধ তুলে নেওয়ার অনুরোধ জানান পুলিশ কর্মকর্তারা। শহীদ পরিবারের সদস্যদের সাথে আগামী রবিবারে বসার জন্য উনি সিদ্ধান্ত নিচ্ছে এবং এই মেসেজটাই আমাদেরকে দিচ্ছে। হ্যাঁ, প্রধান উপদেষ্টাতে রবিবার পর্যন্ত আমরা ওয়েট করি। তবে এমন ঘোষণা তো আশ্বস্ত হতে পারেননি শহীদ পরিবারের সদস্যরা। পরে আন্দোলনকারী শহীদ পরিবারের সাথে কথা বলতে আসেন জাতীয় নাগরিক কমিটির মুখ্য সংগঠক সার্জিস আলম। আমাদের মাননীয় প্রধান উপদেষ্টা আমাদের শহীদ পরিবারের সাথে সাক্ষাৎ করার জন্য ইচ্ছা ব্যক্ত করেছেন এবং সেদিন শহীদ পরিবারের পক্ষ থেকে সকল প্রকার যৌক্তিক দাবিগুলো তুলে ধরা হবে এবং প্রত্যেকটি যৌক্তিক দাবি দ্রুততম সময়ের মধ্যে অবশ্যই আমাদের শহীদ পরিবারের জন্য সেটি শহীদ পরিবারকে বুঝে দিতে হবে। শহীদ পরিবারের প্রতিটি যৌক্তিক দাবি পূরণের আশ্বাস মেলায় প্রায় 7.5 ঘন্টা পর অবরোধ প্রত্যাহার করে নেন আন্দোলনকারীরা। রাব্বি সিদ্দিকী, যমুনা নিউজ, ঢাকা। একদম ফ্রেশ বিশ্বমানের প্রযুক্তির সকল সুবিধা নিয়ে ভালো থাকুন আপনিও। কঙ্কা। দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন সুষ্ঠু ও গ্রহণযোগ্য করতে নিরপেক্ষ সরকারের কাঠামো নিয়ে নানা ফর্মুলা আছে অন্তর্বর্তী সরকারের কাছে। রাজনৈতিক দলগুলোর সাথে আলোচনা করে এক্ষেত্রে সরকার চূড়ান্ত সিদ্ধান্ত নিবে জানিয়েছেন তথ্য উপদেষ্টা নাহিদ ইসলাম। তিনি বলেন, প্রধান উপদেষ্টা ঘোষিত সময় অনুযায়ী নির্বাচন হবে। নির্বাচনের আগে আইন শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক করার উপর গুরুত্ব দিচ্ছে সরকার। আলমগীর স্বপ্নের রিপোর্ট। জুলাই অভ্যুত্থানে নেতৃত্বদানকারী ছাত্রনেতাদের 3 জন উপদেষ্টা হিসেবে দায়িত্ব পালন করছেন অন্তর্বর্তী সরকারে। বাকিরা মাঠে ফেব্রুয়ারিতে গঠন করতে যাচ্ছেন নতুন রাজনৈতিক দল। দলটি হলো আপনার এই মাসের মধ্যে আসবে। এতে নির্বাচনকালীন অন্তর্বর্তী সরকার কতটা নিরপেক্ষভাবে দায়িত্ব পালন করতে পারবে এ নিয়ে প্রশ্ন আছে বিএনপি সহ রাজনৈতিক দলগুলোর। অন্তর্বর্তীকালীন সরকার যদি নিরপেক্ষ না থাকে। তবে জুলাই বিপ্লবের সম্মুখ যোদ্ধা ও তথ্য উপদেষ্টা নাহিদ ইসলাম বলছেন, দল গঠন করলে সরকারে থাকবেন না উপদেষ্টারা। দল গঠন যারা বাইরে আছে তারাই কার্যক্রমের সাথে জড়িত, কিন্তু যদি দল গঠনে আমার অংশগ্রহণ আমরা কেউই যুক্ত হইতে চাই, শুধু নতুন দল অন্য কোনো দলও যুক্ত হইতে চাইলে আমরা সরকার থেকে বের হয়ে যাই। এটা এই অবস্থায় প্রশ্ন উঠেছে অন্তর্বর্তী সরকারের অধীনে নির্বাচনকালীন নিরপেক্ষ সরকারের রূপরেখা নিয়ে। এক্ষেত্রে নিরপেক্ষ ব্যক্তিদের নিয়ে উপদেষ্টা পরিষদ পুনর্গঠন নাকি রাজনৈতিক দল থেকে প্রতিনিধি নিয়ে জাতীয় সরকার গঠন করা হবে। নানা ধরনের প্রস্তাবনা আসছে, সরকার এগুলো বিবেচনা করতেছে, সবাই মিলে হয়তো এটা একটা ঠিক হবে। আমরা এখন যে সরকারের কোনো কিছু পরিবর্তন হওয়ার প্রয়োজন মনে করতেছি না। যে অবস্থায় আছে তারা যথেষ্ট নিরপেক্ষভাবে কাজ করতেছে। পরবর্তীতে এটা রাজনৈতিক দলগুলোর সাথে আলোচনার মাধ্যমে হয়তো সরকারি বিষয়ে সিদ্ধান্ত নেবে। তথ্য উপদেষ্টা মনে করেন, আগামী জুলাই আগস্টে নির্বাচনের দাবিতে কঠোর অবস্থান নেই রাজনৈতিক দলগুলোর। এক্ষেত্রে প্রধান উপদেষ্টার ঘোষিত নির্বাচনী টাইমলাইনকে গুরুত্ব দিচ্ছেন তিনি। বিএনপি তো এই বছর মাঝামাঝিভাবে বলছে না, হয়তো 1-2 বার বলছে, কিন্তু তারা ডক্টর মোহাম্মদ ইউনূস যে একটা সময় রেখা দিয়েছে
মোটামুটি আমরা সেটাকে ধরেই আগাচ্ছি। আশা করি রাজনৈতিক দলগুলোর সাথেও সেটার সাথে সহমত পোষণ করবে। তথ্য উপদেষ্টা বলছেন, নির্বাচনের কার্যক্রম থেমে নেই, ভোটের আগে আইন শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক করার উপর গুরুত্ব দিচ্ছে অন্তর্বর্তী সরকার। আলমগীর স্বপন, যমুনা নিউজ, ঢাকা। যত দ্রুত সম্ভব আয়নাঘর পরিদর্শনে যাবেন প্রধান উপদেষ্টা, জানিয়েছেন প্রধান উপদেষ্টার প্রেস উইং। বিকেলে এক বিবৃতিতে এ তথ্য জানান তারা। উপদেষ্টা পরিষদের সভায় সিদ্ধান্ত হয়েছে বলে উল্লেখ করা হয়, সেখানে দেশি বিদেশি মিডিয়া ওনার সঙ্গে থাকবেন বলে উল্লেখ করা হয়। এছাড়া রমজানে দ্রব্যমূল্য স্থিতিশীল রাখার লক্ষ্যে টিসিবির মাধ্যমে পণ্য পরিবহন, ব্যাপক হারে আমদানি ও সুষ্ঠু সরবরাহ নিশ্চিত করতে গৃহীত পদক্ষেপ সম্পর্কে এই সভায় আলোচনা হয়েছে। সভায় রমজানে লোডশেডিং না রাখা এবং বিদ্যুৎ সরবরাহ স্বাভাবিক রাখার বিষয়ে আলোচনা হয়। সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক পদে তৃতীয় ধাপের ঢাকা ও চট্টগ্রাম বিভাগের ৬,৫৩১ জনের নিয়োগ বাতিল করে রায় দিয়েছেন হাইকোর্ট। বিচারপতি ফাতেমা নজিব ও বিচারপতি শিকদার মাহমুদুর রাজীবের হাইকোর্ট বেঞ্চ কোটা সংক্রান্ত সর্বশেষ রায় অনুসরণ করে নতুন ফলাফল প্রকাশের নির্দেশ দেন। এদিকে এ রায়ের প্রতিবাদে আদালতের সামনেই বিক্ষোভ প্রদর্শন করেন নিয়োগ বঞ্চিতরা। ২০২৪ সালের ৩১ অক্টোবর প্রকাশিত হয় প্রাথমিক শিক্ষক নিয়োগের ঢাকা এবং চট্টগ্রাম বিভাগের ফলাফল। নানা ধাপ পেরিয়ে চাকরিতে যোগদানের প্রস্তুতি নিচ্ছিল উত্তীর্ণরা, কিন্তু হাইকোর্টের একটি রিটের কারণে ঝুলে যায় নিয়োগ। আদালতের রায়ে তাই বিক্ষুব্ধ হয়ে ওঠেন এসব চাকরি প্রার্থী, কান্নায় ভেঙে পড়েন অনেকে। প্রায় আধা ঘন্টা ধরে চলে প্রতিবাদ। হাইকোর্ট প্রাঙ্গণে ছড়িয়ে পড়ে উত্তেজনা, পরে পুলিশ এসে সরিয়ে দেয় বিক্ষোভকারীদের। রেজাল্ট তৈরি হয়ে গেছিল এই জুলাই অভ্যুত্থানের আগে এবং এই সরকারের রেজাল্টে দিচ্ছে, অধিদপ্তর এই রেজাল্ট দিচ্ছে, তাহলে সেটার অধিদপ্তর সেটার ভুক্তভোগী কেন আমরা হব? বিধান রঞ্জন রায় আমাদের বলছে তোমরা একজনও বাদ যাবে না। হাইকোর্ট থেকে সরিয়ে দেয়া হলে নিয়োগ বঞ্চিতরা গিয়ে অবস্থান নেন সচিবালয়ের সামনে। পুলিশ সরিয়ে দিতে গেলে সেখানেও বাধে বাকবিতণ্ডা। একটা স্বাধীন দেশে একটা নারীর কি কোনো ইয়ে নাই? এখন আমরা কেন ফ্যামিলির কাছে মুখ দেখাবো? আমরা অ্যাপয়েন্টমেন্ট করে পাইছি, আমরা মেডিকেল করছি, আমরা যোগদান করব এক সপ্তাহ পরে, কেন আমাদের রেজাল্ট বাতিল করছেন? রিটকারী ইয়াসিনের আমাদের কাছে একটা রেকর্ড আছে, ভয়েস রেকর্ড। ও আগে থেকেই ওদের সাথে বিচারপতির আগেই কথা হয়েছে, বলতেছে যে সবকিছু ওদের পক্ষে, সবকিছু ওদের আমলে। চূড়ান্ত তালিকা থেকে বাদ পড়া ৩০ জনের রিট আবেদনের চূড়ান্ত শুনানি শেষে বিচারপতি ফাতেমা নাজিব ও বিচারপতি শিকদার মাহমুদুর রাজীবের হাইকোর্ট বেঞ্চ এ রায় দেন। মেধার ভিত্তিতে পুনরায় নিয়োগ দেওয়ার নির্দেশ দেন আদালত। 31/10/2024 তারিখের যে রেজাল্ট সেটা বাতিল হবে এবং নতুন করে অথরিটিকে মেধার ভিত্তিতে অর্থাৎ 23/7/2024 তারিখের নোটিফিকেশন ফলো করে নতুন রেজাল্ট পাবলিকেশনের নির্দেশনা দিয়েছে। রিটকারীর দাবি, গত বছরের জুলাইয়ে সরকারি চাকুরিতে কোটা পদ্ধতি বাতিল করে রায় দেন আপিল বিভাগ। এরপরেও ফলাফলে দেখা যায় ৮০% নিয়োগ দেয়া হয় কোটার ভিত্তিতে। এই রেজাল্টটা সম্পূর্ণ মেধার বিপরীতে ৬,৫৩১ জনকে নিয়োগ দেওয়া হয়। এই আদেশটাকে আমরা নতুন দ্বিতীয় স্বাধীন বাংলাদেশের জন্য একটা আদর্শ দৃষ্টান্ত স্থাপন হিসাবে দেখছি। তবে এর আগে কয়েক ধাপে বিভিন্ন জেলায় সহকারী প্রাথমিক শিক্ষক হিসেবে নিয়োগ পান অনেকেই। আরিফুর রহমান সবুজ, যমুনা নিউজ, ঢাকা। ১৪ জন বিশিষ্ট ব্যক্তি ও জাতীয় নারী ফুটবল দলকে এবার ২১শে পদক প্রদান করা হবে। সচিবালয়ে কথা জানান সংস্কৃতি উপদেষ্টা মোস্তফা সরওয়ার ফারুকী। তিনি জানান, এবছর ২১শে পদক পাচ্ছেন মানবাধিকার ও সাংবাদিকতায় আমার দেশ পত্রিকার সম্পাদক মাহমুদুর রহমান, সাংবাদিকতায় মাহফুজুল্লাহ মরণোত্তর, সংস্কৃতি ও শিক্ষায় ড্রিক গ্যালারির এমডি ডক্টর শহীদুল আলম, গবেষণায় মহিদুল হাসান, ভাষা ও সাহিত্যে শহীদুল জহির মরণোত্তর ও হেলাল হাফিজ মরণোত্তর। এছাড়া সমাজসেবায় ইউসুফ চৌধুরী মরণোত্তর, বিজ্ঞান ও প্রযুক্তিতে অভ্রজনক মেহেদি হাসান খান, শিক্ষায় ডক্টর নিয়াজ জামান, চিত্রকলায় রোকেয়া সুলতানা, আলোকচিত্রে নাসির আলী মামুন, সঙ্গীতে ফেরদৌস আরা ও উস্তাদ নীরদ বরণ বড়ুয়া মরণোত্তর, চলচ্চিত্রে আজিজুর রহমান মরণোত্তর ২১শে পদক পাচ্ছেন। এছাড়া ক্রীড়ায় বাংলাদেশ নারী ফুটবল দলকে ২১শে পদকের জন্য মনোনীত করা হয়েছে। অভ্রজনক মেহেদি হাসান খানকে বিজ্ঞান ও প্রযুক্তির জন্য ২১শে পদক ২০২৫-এ ঘোষিত করা হয়েছে। শিক্ষায় ডক্টর নিয়াজ জামান, দ্রিকের প্রতিষ্ঠাতা ডক্টর শহীদুল আলম। আমরা মনে করি যে বাংলাদেশ জাতীয় নারী ফুটবল দল স্পোর্টিং অ্যাচিভমেন্ট যেমন তাদের অসাধারণ, এটা একই সঙ্গে একটা ভেরি ইম্পর্টেন্ট কালচারাল ফেনোমেনাও বাংলাদেশের। সো সর্বশেষ যে নামটি সেটা হচ্ছে বাংলাদেশ জাতীয় নারী ফুটবল দল।
অর্থের বিনিময়ে ভারত ও বেলজিয়াম থেকে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ডক্টরেট ডিগ্রি অর্জনে রাষ্ট্রের অর্থ অপচয় হয়েছে কিনা তার বিষয়ে অনুসন্ধানের সিদ্ধান্ত নিয়েছে দুদক। এছাড়া রাষ্ট্রের হাজার কোটি টাকা অপচয় করে বিদেশে ভ্রমণের বিষয়গুলোও খতিয়ে দেখবে দুর্নীতি দমন কমিশন। ব্রিফিংয়ে দুদক মহাপরিচালক এসব কথা জানান। ছাত্র জনতার গণ অভ্যুত্থানে দেশ ত্যাগের পরই নানা অনিয়ম দুর্নীতির তথ্য উঠে আসে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিরুদ্ধে। দুদক বলছে, প্রতিবারই অপ্রয়োজনীয় ও বিশাল বহর নিয়ে জাতিসংঘের অধিবেশনে যেতেন সাবেক এই প্রধানমন্ত্রী। 2013-তে সফরসঙ্গী 134 জন হলেও 2 বছরের ব্যবধানে প্রায় দ্বিগুণ হয়ে দাঁড়ায় 227 জনে। প্রয়োজনের অতিরিক্ত জনবল নিয়ে বিদেশ ভ্রমণ, যেখানে নীতিমালা বহির্ভূত কিছু রয়েছে কিনা এবং সেখানে সরকারি অর্থের অপচয় হয়েছে কিনা, এই বিষয়গুলো যাচাইয়ের জন্যই প্রকাশ্য অনুসন্ধানের সিদ্ধান্ত গৃহীত হয়েছে। অভিযোগ আছে লবিস্ট নিয়োগ করে বিপুল অর্থের বিনিময়ে ভারতের ত্রিপুরা ও বিশ্ব ভারতীয় সহ 3টি বিশ্ববিদ্যালয় থেকে ডক্টরেট ডিগ্রিও কিনেছেন পলাতক শেখ হাসিনা। ডিগ্রি অর্জনের ক্ষেত্রে সরকারি কোনো অর্থের অপচয় হয়েছে কিনা, সরকারি অর্থের কোনো বিষয় এখানে ছিল কিনা, জাতীয় স্বার্থের পরিপন্থী কোনো চুক্তির বিনিময়ে এই ধরনের ডিগ্রি অর্জন করা হয়েছে কিনা, এই সব বিষয়গুলোই অনুসন্ধানকালে দেখা হবে। সংস্থাটির মহাপরিচালক বলছেন, রাষ্ট্রীয় সফরের নামে বিশাল বহরসহ বিদেশ ভ্রমণেও শত কোটি টাকা খরচ করেছেন শেখ হাসিনা। শেষ 5 বছরই এই পরিমাণ 250 কোটি টাকারও বেশি। প্রয়োজন ছিল কিনা সেই বিদেশ ভ্রমণের। রাজীব আহমেদ, যমুনা নিউজ, ঢাকা। অর্থের বিনিময়ে ভারত ও বেলজিয়াম থেকে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ডক্টরেট ডিগ্রি অর্জনে রাষ্ট্রের অর্থ অপচয় হয়েছে কিনা তার বিষয়ে অনুসন্ধানের সিদ্ধান্ত নিয়েছে দুদক। এছাড়া রাষ্ট্রের হাজার কোটি টাকা অপচয় করে বিদেশে ভ্রমণের বিষয়গুলোও খতিয়ে দেখবে দুর্নীতি দমন কমিশন। ব্রিফিংয়ে দুদক মহাপরিচালক এসব কথা জানান। ছাত্র জনতার গণ অভ্যুত্থানে দেশ ত্যাগের পরই নানা অনিয়ম দুর্নীতির তথ্য উঠে আসে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিরুদ্ধে। দুদক বলছে, প্রতিবারই অপ্রয়োজনীয় ও বিশাল বহর নিয়ে জাতিসংঘের অধিবেশনে যেতেন সাবেক এই প্রধানমন্ত্রী। 2013-তে সফরসঙ্গী 134 জন হলেও 2 বছরের ব্যবধানে প্রায় দ্বিগুণ হয়ে দাঁড়ায় 227 জনে। প্রয়োজনের অতিরিক্ত জনবল নিয়ে বিদেশ ভ্রমণ, যেখানে নীতিমালা বহির্ভূত কিছু রয়েছে কিনা এবং সেখানে সরকারি অর্থের অপচয় হয়েছে কিনা, এই বিষয়গুলো যাচাইয়ের জন্যই প্রকাশ্য অনুসন্ধানের সিদ্ধান্ত গৃহীত হয়েছে। অভিযোগ আছে লবিস্ট নিয়োগ করে বিপুল অর্থের বিনিময়ে ভারতের ত্রিপুরা ও বিশ্ব ভারতীয় সহ 3টি বিশ্ববিদ্যালয় থেকে ডক্টরেট ডিগ্রিও কিনেছেন পলাতক শেখ হাসিনা। ডিগ্রি অর্জনের ক্ষেত্রে সরকারি কোনো অর্থের অপচয় হয়েছে কিনা, সরকারি অর্থের কোনো বিষয় এখানে ছিল কিনা, জাতীয় স্বার্থের পরিপন্থী কোনো চুক্তির বিনিময়ে এই ধরনের ডিগ্রি অর্জন করা হয়েছে কিনা, এই সব বিষয়গুলোই অনুসন্ধানকালে দেখা হবে। সংস্থাটির মহাপরিচালক বলছেন, রাষ্ট্রীয় সফরের নামে বিশাল বহরসহ বিদেশ ভ্রমণেও শত কোটি টাকা খরচ করেছেন শেখ হাসিনা। শেষ 5 বছরই এই পরিমাণ 250 কোটি টাকারও বেশি। প্রয়োজন ছিল কিনা সেই বিদেশ ভ্রমণের। রাজীব আহমেদ, যমুনা নিউজ, ঢাকা। সময়ের সঙ্গে সঙ্গে জমে উঠছে বইমেলা। 6ষ্ঠ দিনে বিকেলের পরপরই পাঠকদের সমাগমে মুখর বইমেলা প্রাঙ্গণ। বিভিন্ন প্যাভিলিয়ন ঘুরে পছন্দের বই বেছে নিচ্ছেন পাঠকরা। এবারের বইমেলায় বইয়ের কাটতে নিয়ে বেশ আশাবাদী বিক্রেতারাও। সময়ের সঙ্গে সঙ্গে জমে উঠছে বইমেলা। বিকেলের পর থেকেই বইমেলায় নামে পাঠক দর্শনার্থীদের ঢল। সন্ধ্যার পরপরই পাঠক সমাগমে পরিপূর্ণ হয়ে যায় বইমেলার আনাচে কানাচে। প্রতিদিনই বইমেলায় যুক্ত হচ্ছে নতুন নতুন সব বই। পুরনো লেখকদের পাশাপাশি নতুন লেখকদের খোঁজে প্যাভিলিয়ন থেকে প্যাভিলিয়ন ঘুরে বেড়াচ্ছেন পাঠকরা। উপন্যাসগুলো পছন্দ করি, আর হুমায়ুন আহমেদের লেখা বইগুলো আমার বেশি পছন্দ হচ্ছে উপন্যাস পড়া, আর আমি উপন্যাস করছি রোমান্টিক, যে তারপর লাভ স্টোরি, সব তো আমি খুঁজছি। বই হচ্ছে সবগুলো এখন বাবুর জন্য কিনা হয়েছে, আমাদের জন্য এখনো কিছুই কিনা হয়নি। আর আমার হচ্ছে রহস্যজনক বই খুব ভালো লাগে। এবারে বই মেলায় তো এখনো মাত্র শুরু হয়েছে, তো
ঘুরে ঘুরে দেখতেছি আর কি। বইমেলার ৬ষ্ঠতম দিনে বেচা বিক্রিও জমে উঠেছে বেশ। সামনের দিনগুলোতে ধীরে ধীরে পাঠকের সংখ্যা বাড়ার পাশাপাশি বইয়ের কাটতিও বেশি হবে প্রত্যাশা বিক্রেতাদের। যে আলহামদুলিল্লাহ আমাদের ভালোই বেচাকেনা হচ্ছে শুরুর দিন থেকেই, আর আশা করছি এটা আরও বাড়বে দিনে দিনে। আলহামদুলিল্লাহ এই দিকটা দিয়ে অনেক ভালো আমরা বিক্রি করতেছি, যেমন ধ্রুপদী সিরিজগুলো বেশি চলতেছে বা কিছু নতুন বই আসছে এগুলা বেশি যাচ্ছে। অন্য দিনের তুলনায় আজকে একটু ভালো আর কি, হয়তো কালকে আরও ভালো হবে শুক্রবার ছুটির দিনগুলোতে। বৃহস্পতিবার আরও ৮০টি বই এসেছে বইমেলায়। এ নিয়ে মোট বইয়ের সংখ্যা দাঁড়ালো ২৭০টি। সুমাইয়া ঐশী, যমুনা নিউজ, ঢাকা। বিপিএলের খবর, মিরপুর প্রস্তুত ফাইনালের মঞ্চ। টুর্নামেন্টের ১১তম ফাইনালে ডিফেন্ডিং চ্যাম্পিয়ন ফরচুন বরিশালের সাথে লড়বে চিটাগং কিংস। ম্যাচ শুরু আগামীকাল সন্ধ্যা ৬টায়। আসরের প্রথম কোয়ালিফায়ারে চিটাগংকে ৯ উইকেটে হারিয়ে টানা দ্বিতীয়বার ফাইনালে উঠেছে তামিমের বরিশাল। অন্যদিকে শ্বাসরুদ্ধকর দ্বিতীয় কোয়ালিফায়ারে খুলনা টাইগার্সকে ২ উইকেটে হারিয়ে ফাইনাল নিশ্চিত করেছে চট্টগ্রাম। ধারে ভারে বরিশাল এগিয়ে থাকলেও সমান টক্কর দেওয়ার অপেক্ষায় চট্টলার দল। টানা দ্বিতীয় শিরোপার দৌড়ে মরিয়া তারকা নির্ভর বরিশাল। অন্যদিকে প্রথম শিরোপার হাতছানি চট্টগ্রামের সামনে। আমরাও অবশ্যই চাবো যে আমাদের যেরকম 2-0 হোক, অ্যান্ড দেন अगेन উই আর প্লেইং এগেইনস্ট অ্যান অপোজিশন হু হ্যাজ বিন প্লেইং গুড ক্রিকেট। আপনি যদি দেখেন খুলনা ওয়াজ আ ভেরি ভেরি সলিড টিম, স্পেশালি ওদের লাস্ট দুইটা ওভারসিজ যখন ইনক্লুড হয় তাদের টিমে, দে আর আ ভেরি ব্যালেন্স টিম। বাট আমরা লাস্ট ম্যাচও দেখছি ক্রিকেট ইউ ক্যান নট প্রেডিক্ট, ইউ ক্যান হ্যাভ দ্য বেস্ট players in the world, but on the day কে ভালো এক্সিকিউশন করতেছে, that matters. এই ছিল রাতের বাংলাদেশে। এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।